নন্দী, আরো বেশি করে সুতো ছাড়, তবেই ঘুড়িটা আরো বেশি উঁচুতে উঠবে। বাহ ভোলা দাদা, তোমার ঘুড়িটা তো সবথেকে বেশি উঁচুতে উঠছে, খুব ভালো। আরে বাহ শিবু, তুইও তো খুব ভালো ঘুড়ি ওড়াচ্ছিস, তোর ঘুড়িটাও অনেক উঁচুতে উঠছে। কিন্তু আমি তো ঘুড়ি ওড়াতেই পারছি না। ও ভোলা দাদা, কিছু একটা করো না, আমি তো ঘুড়ি ওড়াতেই পারছি না। ওইভাবে ঘুড়ি ওড়ে না রে বকুল, ঘুড়িটাকে আগে ভালো করে হাওয়ার দিকে তাক কর তুই, তারপরে ঘুড়িটা ওড়ানোর চেষ্টা কর। ও ভোলা দাদা, হচ্ছে না তো, আমি তো ঘুড়ি ওড়াতেই পারছি না, তুমি কিছু একটা করো না। আচ্ছা দাঁড়া বকুল, আমি উড়িয়ে দিচ্ছি তোর ঘুড়িটা। মহেশ, তুই আমার ঘুড়িটা একটু দেখ তো, দেখিস যেন কেটে না যায়। ঠিক আছে ভোলা, তুমি কিচ্ছু চিন্তা করো না, ঘুড়ি কাটবে না, আমি ভালো করে ধরে রাখবো ঘুড়ির সুতোটা। এই দেখ বকুল, ঘুড়িটাকে এইভাবে ধরতে হয়। এখন দেখ, উত্তর দিক থেকে হাওয়া বইছে, তাহলে ঘুড়িটাকে হাওয়ার দিকে ধরে এইভাবে এইভাবে উড়িয়ে দিতে হয়। নে বকুল, এবার সুতো ছাড়, সুতো ছাড় লাটাই থেকে। ইয়ে, কি মজা! এই তো আমার ঘুড়িটা উঠছে, কি মজা! নে বকুল, তোর ঘুড়িটা উড়িয়ে দিলাম, এবার বাকি ঘুড়িটা তুই ওড়া। পারবি তো এবার ওড়াতে? হ্যাঁ ভোলা দাদা, এবার আমি পারবো। দে মহেশ, আর তোকে ধরতে হবে না সুতো, আমি এবার ঘুড়িটা ওড়াচ্ছি। কি সুন্দর, সবার ঘুড়িগুলো উঠছে, কি ভালো লাগছে দেখতে। কিন্তু এই কালো ঘুড়িটা কার গো ভোলা দাদা? দেখো কেমন আমাদের ঘুড়িগুলোর দিকে তেড়ে আসছে। সত্যি রে ভোলা, বকুল তো ঠিকই বলেছে, ওই কালো ঘুড়িটা কোত্থেকে এলো? হ্যাঁ তাই তো, ওই কালো ঘুড়িটা কোত্থেকে এলো? আমাদের কারোর ঘুড়ি নয় তো ওটা। মনে হয় প্যাঁচ খেলার চেষ্টা করছে ভোলা, তুই একদম ছাড়বি না। দে তো ঘুড়িটা কেটে দে তো। আমার ঘুড়ি কাটার তোর ধান্দা তাই না? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই যা, আমার ঘুড়িটা তো কেটে গেল। ওই কালো ঘুড়িটা তো খুব বজ্জাত, আমার ঘুড়িটাকে কেটে দিল। এই যা যা, আমার ঘুড়িটাও কেটে দিল। ভোলা দাদা, তুমি কিন্তু ওকে একদম ছেড়ো না, ও নন্দী দাদা আর আমার ঘুড়িটা কেটে দিয়েছে, তুমি কালো ঘুড়িটাকে কেটে দাও তো। ভোলা ভোলা, খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি, আমার বাবার খুব শরীর খারাপ, তুমি একটু সাহায্য করো। সে কি, জমিদার মশাইয়ের শরীর খারাপ? হ্যাঁ ভোলা, বৈদ্য মশাই জবাব দিয়ে গেছেন, খুব কঠিন ব্যায়াম হয়েছে জমিদার মশাইয়ের। তাই তো তোমার কাছে এসেছি, তুমি একবারটি চলো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমি এক্ষুনি যাচ্ছি। না ভোলা দাদা, তোমাকে এখন যেতে হবে না, তুমি এখন প্যাঁচ খেলছো, প্যাঁচ খেলো, নইলে তোমার ঘুড়ি কেটে যাবে। জমিদার মশাই মোটেও ভালো মানুষ নন, জমিদার মশাই গ্রামের সবার জমি কেড়ে নেন, ওনার অসুখ তো তুমি গিয়ে কি করবে শুনি? হ্যাঁ, বকুল ঠিক কথা বলেছে, জমিদার মশাই মোটেও ভালো মানুষ নন, ওনার অসুখে তোর গিয়ে কাজ নেই। আমার বাবাকে তোমরা খারাপ বলো না, আমার বাবার খুব শরীর খারাপ, বৈদ্য মশাই বলে গেছেন আশা খুব কম। ছি বকুল, ছি নন্দী, এরকম ভাবে কাউকে বলতে নেই, মানুষ বিপদে পড়লে মানুষের পাশে দাঁড়াতে হয়। এইটুকুটুকু ফুচকে বাচ্চা জমিদার মশাইয়ের নামে খারাপ খারাপ কথা বলছে, কি সাহস! যদি বিপদে না পড়তাম তাহলে এদের মজা দেখিয়ে দিতাম। একবার জমিদার মশাই সুস্থ হয়ে উঠুক, তারপর এদের ব্যবস্থা করতে বলবো। তুমি কিচ্ছু চিন্তা করো না সাজি, আমি এক্ষুনি যাচ্ছি, জমিদার মশাই ঠিক সুস্থ হয়ে উঠবেন, দেখো। যা, ভোলা দাদার ঘুড়িটাও তো কেটে গেল, সব হলো এই মেয়েটার জন্য। এই সাজি এসে ভোলা দাদাকে ডাকলো, আর অমনি ভোলা দাদার ঘুড়িটা কেটে গেল। ঘুড়ি কেটেছে তো কি হয়েছে, মানুষের জীবনে থেকে বড় আর কিছু নেই বকুল। কি বুঝছেন বৈদ্য মশাই, জমিদার মশাইয়ের কি হয়েছে, হঠাৎ করে এমন কেনই বা হলো? বৈদ্য মশাই, বাবা সুস্থ হয়ে উঠবে তো? বলুন না। অবস্থা বেশ গুরুতর, যা বুঝছি এই ব্যায়াম এমনি এমনি সারবে না। জমিদার মশাইয়ের কি হয়েছে বৈদ্য মশাই?
জমিদার মশাইয়ের শরীরে অম্ল বেশি হয়ে গেছে, যার ফলে কোনো খাদ্যই হজম করতে পারছেন না উনি। যাই খাচ্ছেন বমি হয়ে উঠে আসছে। এমন অবস্থা চলতে থাকলে উনি আরো দুর্বল হয়ে পড়বেন, তখন ওনাকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে ভোলা। সে কি, এ তো সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ ভোলা, ভীষণ জটিল ব্যাপার এটি। আমি এখনকার মতো ওষুধ দিয়ে গেলাম, কিন্তু এই ওষুধে বেশিক্ষণ কাজ হবে না। জমিদার মশাইকে বাঁচানোর কোনো উপায় নেই বৈদ্যমশাই? আছে, জমিদার মশাইয়ের এখন প্রয়োজন এক বিশেষ ঔষধির, কিন্তু সেই ঔষধির যোগান পাওয়া বড় কঠিন। সাধারণ কোনো স্থানে যে পাওয়া যায় না সেই ঔষধি। বৈদ্যমশাই, কোথায় পাওয়া যায় সেই ঔষধি? বলুন না বৈদ্যমশাই, আমি যে করেই হোক সেই ঔষধি আনবার ব্যবস্থা করব। আমি যে করেই হোক আমার বাবাকে সুস্থ করে তুলব। সাজিমা, সেই ঔষধি পাওয়া যায় নীলপদ্মের রস থেকে, আর সেই নীলপদ্ম সব জায়গায় পাওয়া যায় না। সেই নীলপদ্ম পাওয়া যায় নীলাম্বর পাহাড়ের এক সরোবরে। সেই নীলাম্বর পাহাড়ের সরোবর থেকে সেই নীলপদ্ম নিয়ে এসে তার রস যদি জমিদার মশাইকে খাওয়ানো যায়, তবেই জমিদার মশাই সুস্থ হয়ে উঠবেন। কিন্তু সেই নীলাম্বর পাহাড়ের পথ বড় দুর্গম, সেখানে যাওয়া অত সহজ নয়। হোক, যত দুর্গমই হোক, আমি যাব সেই নীলাম্বর পাহাড়ে। আমি নিয়ে আসবো সেই নীলপদ্মের রস। জমিদার মশাইকে আমি যেভাবেই হোক সুস্থ করে তুলবো। তুমি পারবে ভোলা, তুমি পারবে। সেই পথ কিন্তু এত সহজ নয়। তুমি খুব ভেবে চিন্তে সিদ্ধান্ত নাও। হ্যাঁ বৈদ্যমশাই, আমি ঠিক পারবো। আমি যাব নীলাম্বর পাহাড়ে। বেশ, তবে তাড়াতাড়ি যাও ভোলা, হাতে কিন্তু সময় খুব কম। আমাদের খুব তাড়াতাড়ি ওই নীলপদ্মের রস জমিদার মশাইকে দিতে হবে, তবেই কিন্তু তিনি সুস্থ হয়ে উঠবেন। আপনি কিচ্ছু চিন্তা করবেন না বৈদ্যমশাই, আমি আজই রওনা দেব নীলাম্বর পাহাড়ের উদ্দেশ্যে। ভোলা, তুমি বাবার প্রাণ বাঁচানোর জন্য এত ঝুঁকি নেবে? হ্যাঁ, নেব ঝুঁকি। একটু ঝুঁকিই তো নিতে হবে সাজি। আমার সঙ্গে স্বয়ং ভোলানাথের আশীর্বাদ আছে, তিনি ঠিক আমাকে রক্ষা করবেন, তুমি চিন্তা করো না। ভোলা দাদা, ও ভোলা দাদা, অত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ গো? তুই তো জমিদার মশাইয়ের বাড়ি গিয়েছিলি জমিদার মশাইকে দেখতে। উনি এখন কেমন আছেন? জমিদার মশাই একদম ভালো নেই রে, ওনার শরীর খুব খারাপ। ঠিক হয়েছে, অমন শয়তান লোকের এরকমই হওয়া উচিত। ছি বকুল, ওই রকম বলতে নেই। কোনো অসুস্থ মানুষকে নিয়ে এরকম কটু কথা একদম বলতে নেই। ঠিক আছে, আর বলবো না। কিন্তু তুমি বলো, তুমি এখন কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি নীলাম্বর পাহাড়ে। সেখান থেকে নীলপদ্ম সংগ্রহ করে আনবো আমি। সেই নীলপদ্মের রস জমিদার মশাইকে খাওয়ালে তবেই তিনি সুস্থ হবেন। বৈদ্যমশাই বলে দিয়েছেন। নীলাম্বর পাহাড়, সেটা কোথায় গো ভোলা দাদা? সে অনেক দূরের পথ রে বকুল, এবং সেই পথ বড়ই দুর্গম, কিন্তু আমি যেভাবেই হোক সেখানে পৌঁছবো। তুই একা ওখানে যাবি না ভোলা, আমরাও যাব তোর সঙ্গে। হ্যাঁ ভোলা দাদা, আমরা সবাই যাব তোমার সঙ্গে নীলাম্বর পাহাড়ে। নীলপদ্ম সংগ্রহ করে আনবো। তোরা যাবি? কিন্তু সেই পথ যে বড়ই দুর্গম, ওখানে গেলে তোরা বিপদে পড়বি। না না, এটা আমি কিছুতেই হতে দিতে পারবো না। তোদের আমি কিছুতেই বিপদে ফেলতে পারবো না। যতই দুর্গম পথ হোক ভোলা দাদা, আমরা তাও যাব তোমার সঙ্গে। আমরা সবাই বন্ধু তো, বন্ধুকে আমরা একা ছাড়তে পারি না। আমরা সবাই একসাথে অভিযান করব। হ্যাঁ ভোলা, আমিও যাব তোদের সঙ্গে। আমিও তোকে একা ছাড়তে পারবো না। বেশ, তোরা যখন ঠিক করেই নিয়েছিস, তখন আমার আর কিছু বলার নেই। ঠিক আছে, তোরা সবাই যাবি আমার সঙ্গে। আর বেশি দেরি করলে চলবে না রে। চল, তাড়াতাড়ি চল, আমরা সবাই নীলাম্বর পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিই। হ্যাঁ ভোলা দাদা, তাড়াতাড়ি চলো। আমরা নীলাম্বর পাহাড়ে গিয়ে নীলপদ্ম সংগ্রহ করে আনবই। ভোলা দাদা, ওই যে দূরে চূড়া দেখা যাচ্ছে পাহাড়ে, মনে হয় ওটাই নীলাম্বর পাহাড়। আমরা পৌঁছে গেছি তাহলে। হ্যাঁ বকুল, আমারও তাই মনে হচ্ছে আমরা পৌঁছে গেছি। তাহলে তাড়াতাড়ি চল ভোলা, আমরা তাড়াতাড়ি গিয়ে নীলপদ্ম সংগ্রহ করে আনি। এ কি
ঝড়ের দাপটে তো কিছুই দেখতে পাচ্ছি না ভালো করে ভোলা। আমিও তো সেটাই ভাবছি, হঠাৎ করে এত ঝড় উঠে গেল কি করে? আমার তো খুব ভয় করছে ভোলা। ভয়কে জয় করে এগিয়ে যা শিবু, হার মানিস না তোরা। ঝড়কে উপেক্ষা করে আমাদের এগোতে হবে, যেভাবেই হোক আমাদের এগোতেই হবে। দেখলি তো, ভয়কে জয় করে এগিয়ে এলাম বলেই ঝড় আমাদের কিচ্ছু করতে পারলো না। দেখ, এখন ঝড়ও থেমে গেছে। হ্যাঁ ভোলা, তুই ঠিক বলেছিস। আমরা নীলাম্বর পাহাড়ের খুব কাছে চলে এসেছি, আর একটু গেলেই নীলাম্বর পাহাড়। হ্যাঁ রে বকুল, তুই ঠিক বলেছিস। আর একটু গেলেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে। কি হচ্ছে হঠাৎ করে? ও বলে দাদা, হঠাৎ এত তুষারপাত হচ্ছে কেন গো? চারপাশ তো পুরো বরফে ঢেকে গেছে, এত বরফের মধ্যে দিয়ে আমরা যাব কি করে? আমিও তো সেটাই ভাবছি, হঠাৎ এই তুষারপাত শুরু হলো কেন? তবে চিন্তা করিস না, কিছু না কিছু পথ তো আমরা খুঁজে বার করবই। থেমে থাকলে চলবে না, আমাদের যেভাবেই হোক এগিয়ে যেতে হবে। ও, এই তাহলে নীলাম্বর পাহাড়। বাহ, কি সুন্দর চারপাশটা। হ্যাঁ, সত্যি রে বকুল, খুব সুন্দর জায়গা। এখন আমাদের তাড়াতাড়ি নীলপদ্ম সংগ্রহ করতে হবে। চলে যাও তোমরা এক্ষুনি এখান থেকে। আমরা এখানে নীলপদ্ম সংগ্রহ করতে এসেছি, নীলপদ্ম না নিয়ে আমরা এখান থেকে যাব না। এই নীলপদ্ম তোমরা নিয়ে যেতে পারবে না। কিন্তু আমরা নিয়ে যাবই নীলপদ্ম। তাহলে যুদ্ধ করো আমার সঙ্গে। এখান থেকে নীলপদ্ম নিয়ে যেতে গেলে আগে আমার সঙ্গে লড়াই করতে হবে। ছাড়ো, ছাড়ো বলছি আমাদের। ছেড়ে দেবো বলে তো আর তোমাদের ধরিনি। এত সহজে আমার হাত থেকে তোমরা নিস্তার পাবে না। আমাদের যেভাবেই হোক এই বিশাল সাপের কবল থেকে মুক্তি পেতে হবে। ছেড়ে দাও, আমি হার স্বীকার করছি, আমি পরাজয় স্বীকার করছি নিজের। এবার বলো তো, তুমি আমাদের আক্রমণ করেছিলে কেন? আমরা তো শুধু নীলপদ্ম সংগ্রহ করতে এসেছিলাম এই নীলাম্বর পাহাড়ে। আমি এই নীলাম্বর পাহাড়ের রক্ষক। বহু যুগ ধরে আমি এবং আমার পূর্বপুরুষেরা এই নীলপদ্মকে রক্ষা করে আসছে, কিন্তু এখন এই নীলপদ্মের সমস্ত গুণাগুণ নষ্ট হয়ে গেছে। নীলপদ্ম আর আগের মতো কার্যকর নেই। নীলপদ্মের সমস্ত গুণাগুণ নষ্ট হয়ে গেছে কেন? কিভাবে? এক মায়াপুরীর মায়াতে নীলপদ্ম তার কার্যকারিতা হারিয়েছে, তার সমস্ত গুণাগুণ নষ্ট হয়ে গেছে। সেই মায়াপুরী আমার সমস্ত পূর্বপুরুষদের পাথর বানিয়ে রেখে দিয়েছে। আমি একাই এখন পড়ে আছি এই নীলাম্বর পাহাড়কে আঁকড়ে ধরে। কোথায় থাকে সেই মায়াপুরী? এই মায়াপুরী থাকে মায়ানগরীতে। ঠিক আছে, আমি যাব সেই মায়াপুরীর কাছে, আমি যাব সেই মায়ানগরীতে। তুমি আমাকে তার ঠিকানা বলো। ওম রিং ক্রিং মায়াপুরী আবির্ভূতায় নমঃ। ওম রিং ক্রিং মায়াপুরী আবির্ভূতায় নমঃ। ওম রিং ক্রিং মায়াপুরী আবির্ভূতায় নমঃ। বলো বলো, আমাকে কেন ডাকলে ভীমানি? তোমাকে যে আমার একটা কাজ করে দিতে হবে মায়াপুরী। কি কাজ বলো? কৈলাসপুরের কয়েকটা বাচ্চা নীলাম্বর পাহাড়ে গেছে নীলপদ্ম সংগ্রহ করে আনতে, কিন্তু তারা পারেনি। তারা জেনেছে তোমার কথা, তারা এখন তোমার মায়ানগরীতে যাচ্ছে। তাদেরকে তোমাকে শেষ করে ফেলতে হবে। দেখো যেন একজনও বেঁচে ফিরতে না পারে। ও, এই ব্যাপার। তুমি কিচ্ছু চিন্তা করো না ভীমানি, ওরা কেউ বেঁচে ফিরতে পারবে না। ওরা যখন আমার মায়ানগরীতে একবার প্রবেশ করেছে, তখন কেউ বেঁচে ফিরতে পারবে না।
আমি জানতাম তুমি পারবে। তোমার উপর আমার অগাধ বিশ্বাস আছে মায়াপুরী। যাও, তাড়াতাড়ি যাও, আর ওদের শেষ করে দিয়ে এসো। আমি এক্ষুনি যাচ্ছি। ভোলা দাদা, মনে হচ্ছে এটাই সেই মায়ানগরী যেখানে ওই মায়াপুরী থাকে। আমারও তাই মনে হচ্ছে বকুল। কিন্তু এই মায়াপুরী কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। নিশ্চয়ই কোথাও লুকিয়ে আছে, সুযোগ পেলেই হয়তো আক্রমণ করবে। আমাকে খুঁজছিলিস বুঝি তোরা? মায়াপরি, তোমার দিন শেষ। তোমার মায়া বলে নীলপদ্মকে তুমি অসাড় করে দিয়েছো। ওই সাপের পূর্বপুরুষদের তুমি পাথর বানিয়ে দিয়েছো। এই সব পাপের ফল তুমি আজকেই পাবে মায়াপরি। আমাকে শেষ করবি তোরা? সে ক্ষমতা আছে নাকি তোদের? আমাকে শেষ করা অত সহজ নয়। তার আগে তোদের সব কটাকে আমি শেষ করে দেব। পারবে না, পারবে না, তুমি কিছুতেই পারবে না মায়াপরি। আমি কি পারি আর কি পারি না সে বিষয়ে এখনো তোদের জ্ঞান হয়নি। বলেছিলাম না আমার সঙ্গে লড়তে আসিস না, ফল কিন্তু খুব খারাপ হবে। এই মায়াপুরীকে কিছুতেই আঘাত করা যাচ্ছে না কেন? আচ্ছা, ওর ওই জাদু দ্বন্দ্বটার মধ্যেই ওর যত শক্তি আছে বলে মনে হয়। ওই জাদু দ্বন্দ্বটা যেভাবেই হোক আমাকে ভেঙে ফেলতে হবে। ইয়া! ইয়া! চল বকুল, নন্দী, শিবু, আমরা তাড়াতাড়ি নীলাম্বর পাহাড়ে ফিরে যাই। ওখান থেকে নীলপদ্ম সংগ্রহ করে আমাদের কৈলাসপুর ফিরতে হবে। তোমরা ফিরে এসেছো। জানো, আমার পূর্বপুরুষেরা সকলে আবার প্রাণ ফিরে পেয়েছে। সকলে আবার পাথর থেকে জীবিত হয়ে উঠেছে। আমরা মায়াপুরীকে শেষ করে এসেছি যে, এবার আমরা নীলপদ্ম সংগ্রহ করতে পারি তো? আর কোনো অসুবিধা নেই তো? না, এবার তোমরা যত ইচ্ছে নীলপদ্ম তুলতে পারো। হে কি, হে কি হচ্ছে? নীলপদ্ম সব শুকিয়ে যাচ্ছে কেন? তার মানে মায়াপরি শেষ হলেও তার জাদুর মায়া এখনো শেষ হয়নি বোধহয়। সেই কারণে নীলপদ্ম এখনো কার্যকর হয়নি, এখনো তার গুণাগুণ ফিরে আসেনি। সে কি, আমরা এত কষ্ট করে মায়ানগরীতে গিয়ে মায়াপুরীকে শেষ করে এলাম, আর তাও নীলপদ্ম তার কার্যকারিতা ফিরে পেল না? আমাদের কি তবে নীলপদ্ম না নিয়েই ফিরে যেতে হবে? হে ভোলেনাথ, রক্ষা করো আমাদের। হে ভোলেনাথ, রক্ষা করো আমাদের। হে ভোলেনাথ, রক্ষা করো আমাদের। না ভোলা, তোমরা ঠিক নীলপদ্ম সংগ্রহ করতে পারবে। হে কি, বন্ধু বিশ্ব, তুমি? আমি তো এই পথ দিয়েই যাচ্ছিলাম, তোমরা সমস্যায় পড়েছো দেখে এখানে এলাম। শোনো ভোলা, আমি জানি কিভাবে নীলপদ্ম তার সমস্ত গুণাগুণ ফিরে পাবে। তুমি জানো বন্ধু? তাহলে বলো, কিভাবে নীলপদ্ম তার সমস্ত গুণাগুণ ফিরে পাবে? বলো বন্ধু। আমি জানি, মায়া সরোবর থেকে জল এনে সেই জলে নীলপদ্মকে স্নান করালে তবে নীলপদ্ম আবার আগের মতো তার সমস্ত গুণাবলী ফিরে পাবে। তুমি চিন্তা করো না ভোলা, আমি এখনই রওনা দিচ্ছি সেখানে। আমি এখনই মায়া সরোবর থেকে জল নিয়ে আসছি, তোমরা অপেক্ষা করো। না 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 না, এটা কিছুতেই হতে পারে না। ওরা ওই নীলপদ্ম নিয়ে কিছুতেই ফিরতে পারবে না। আমি এমন ব্যবস্থা করব যে ওরা আর জীবনে নীলপদ্ম নিয়ে ফিরতে পারবে না। ওম রিং ট্রিং ভজাসুর স্বাহা। ওম রিং ট্রিং ভজাসুর স্বাহা। ওম রিং ট্রিং ভজাসুর স্বাহা। প্রণাম প্রভু, বলুন আমাদের দুজনকে আপনি কেন আহ্বান জানালেন? আমরা আপনার জন্য কি করতে পারি? অজাসুর আর ভজাসুর, তোমরা নীলাম্বর পাহাড়ে যাও। ওখানে ভোলা নামের এক বালক
মায়া সরোবরের জল নিয়ে যাবে। সেই মায়া সরোবরের জল দিয়ে নীলপদ্মকে স্নান করালে নীলপদ্ম জীবিত হয়ে উঠবে। সেটা যেন ও কিছুতেই করতে না পারে। তোমরা গিয়ে ওকে শেষ করে দাও। যথাজ্ঞা প্রভু। কই গো ভোলা দাদা, তোমার বন্ধু যে কখন সেই মায়া সরোবরের জল আনতে গেল, এখনো তো ফিরলো না। হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম জানিস বকুল, এত দেরি হওয়ার তো কথা নয়। বন্ধু আমি এসে গেছি। তুমি এসেছো বন্ধু? এই নাও মায়া সরোবরের জল। এই জলে নীলপদ্মকে স্নান করিয়ে দাও তাড়াতাড়ি। আমরা থাকতে এই জল দিয়ে তোরা কখনোই নীল পদ্মকে স্নান করাতে পারবি না। এই তো নীলপদ্ম সংগ্রহ করে নিয়েছি আমরা। এবার এর রস খেয়ে জমিদার মশাই সুস্থ হয়ে উঠবেন। আমরা এই নীলপদ্ম সংগ্রহ করে এনেছি। এনেছো ভোলা, খুব ভালো।